বহু রক্তের পর এমন নজিরবিহীন গণঅভ্যুত্থান নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে পরিবর্তনের। প্রশ্ন উঠেছে আইন, সরকার এবং বিচার ব্যবস্থা নিয়ে। বলা হচ্ছে, সেই আগের মতোই কি চলবে বাংলাদেশ, যে পদ্ধতি ক্ষমতাকে স্বৈরাচারের রূপ দেয়? সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদ। দেশের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী নিয়ে এখানে আলোচনা। এর ৪৮ অনুচ্ছেদের ৩ ধারায় বলা হচ্ছে, প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ বাদে রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। তবে শর্ত থাকে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং করে থাকলে কি পরামর্শ কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করতে পারবে না। অপরদিকে এর পরের দ্বিতীয় পরিচ্ছেদেই আছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার দায়িত্বের কথা। ৫৫ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী সময়ে সময়ে যেভাবে মনে করবেন সেভাবেই অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন হবে, যারাই মূলত সরকার পরিচালনা করে। কিন্তু এই অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় আবার বলা হচ্ছে, সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ করা হবে। ক্ষমতার রাজনীতিতে আলংকারিক পদ আর আক্ষরিক পদের এমন সাংবিধানিক বৈষম্যই যে একজন একনায়ক তৈরির জন্য যথেষ্ট, তা স্বীকার করেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হলো, এ থেকে উত্তরণের উপায় কি? যদি আমরা যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মাধ্যমে সংবিধানে এমন যে সমস্ত পদ ব্যক্তিতান্ত্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, সেগুলোর পদ যদি আপনি রুদ্ধ করতে পারেন, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার, আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন। ভবিষ্যৎ বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ তৈরি না হয়, এর জন্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সবার সঙ্গে কথা বলে প্রতিবেদন আর প্রস্তাব তৈরির জন্য তাদের সময় দেওয়া হয়েছিল এই ডিসেম্বর পর্যন্তই। এই কয়দিনে তারা বড়দাগে যে পরিবর্তন প্রস্তাবের কথা বলছে, তার মধ্যে নির্বাচন এবং সংবিধান অন্যতম। সংবিধান সংস্কার কমিশন বলছে, নাগরিক অধিকারের বিষয়গুলোকে আরও সহজ ও আরও শক্তভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে তারা এমন প্রস্তাব দেবেন যাতে প্রধানমন্ত্রী সহ শীর্ষ ব্যক্তিরা আর একক কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারেন। এর জন্য রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত বিকেন্দ্রীকরণ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব থাকবে। এই কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে প্রশ্ন করেছিলাম, দ্বিকক্ষের এই ধারণাটি ভারত, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র কোন দেশের আইনসভার সঙ্গে মিলে এবং এসব প্রস্তাব আসলে কিভাবে বাস্তবায়ন হবে? কিভাবে হবে এটা ওনারা বের করুন, কিন্তু কি করতে হবে এটা আমরা বলতে চাচ্ছি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কি করতে হবে। ৩টা মডেলের বাইরে গিয়ে আসলে বিবেচনা করা যায়। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এবং বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা প্রতিফলন ঘটাতে হবে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাও যাতে তাতে প্রতিফলিত হয়। ফলে ৩টা মডেলের মধ্যে বিবেচনা না করে বিবেচনা করার দরকার আমাদের, যে আমাদের বাস্তবতায় আমরা কি আসলে প্রয়োগ করতে পারবো, যেটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। ফলে আমরা এইটাও বিবেচনা করছি এবং এই ধরনের প্রস্তাব এসছে যে আসলে উচ্চ কক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন, কোথায় কিন্তু সেটা নেই। ফলে এটাও একটা বিবেচনার বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে, আমরা সবগুলি বিবেচনা করে দেখছি। তার কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে। সর্বোপরি বাংলাদেশে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো কখনোই চেষ্টা করা হয়নি। কেউ প্রস্তাব করেছেন কেউ আগে, কিন্তু তেমনভাবে ঠিক সিরিয়াসলি নেওয়া হয়নি। এখন আমরা বিবেচনা করছি, এটা আমরা খুব বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। নির্বাচন সংস্কার কমিশনের এই সদস্য বলছেন, প্রস্তাবে তারা নির্বাচন কমিশনের প্রতি যাতে মানুষের আস্থা ফিরে আসে সেই বিষয়গুলোর উপরই জোর দেবেন। এর জন্য প্রার্থী হলফনামা আরও স্পষ্ট এবং আরও বিশ্লেষণের সুযোগ রাখা, না ভোট, নতুন করে সীমানা নির্ধারণ অন্যতম। তিনি বলছেন, তারা নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তারা যেন বরাবরের মতো পার পেয়ে যেতে না পারেন, এর জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ নির্বাচনী অভিযোগ ও বিচার ব্যবস্থাপনা শক্তিশালী করার প্রস্তাব দেবেন। তবে এখানে নতুন চমক হিসেবে থাকছে সংরক্ষিত নারী আসন উঠিয়ে দিয়ে ঘূর্ণায়মান নারী সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি। কিন্তু ব্যাপারটি আসলে কি? এই সংরক্ষিত নারী আসন ক্লিয়ারলি বাংলাদেশে কাজ করছে না। তো এখন অংশীজনদের কাছ থেকে, জনগণদের কাছ থেকে এবং অনেক আমরা নিজেরাও বিবেচনা করে দেখছি যে তাহলে এমন একটা পদ্ধতি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, যেটা হচ্ছে গিয়া যে সবাই বলছে যে সরাসরি নির্বাচনে নারী আসুক। স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান যা দেখছি যে সরাসরি যদি শুধু নর্মাল সিটে ছেড়ে দেওয়া হয় তাহলে তো খুব কম আসছে। এমন একটা পদ্ধতি যেখানে আপনার নারী সরাসরিও ইলেক্টেড হবে,
আবার নারীরাও আসতে পারবে, এরকম একটা পদ্ধতি আমরা যেটা চিন্তা করে দেখলাম, এটা খুব ইন্টারেস্টিং এবং খুব এই পদ্ধতিটা অনেক সাফল্য গেইন করেছে। সেটা হচ্ছে একটা ঘূর্ণায়মান পদ্ধতি। আমরা চিন্তা করছি যে সংসদে 25% সিটে সরাসরি ইলেক্টেড হয়ে নারীরা আসবে। তো 400টি সিটের মধ্যে আমরা লটারির মাধ্যমে যে কোনো 100টা সিট চুজ করা হবে এবং এই 100টি সিটের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক আসনে প্রত্যেকটি রাজনৈতিক দল শুধু মহিলা প্রার্থী দিবেন। হ্যাঁ, তো ইভেনচুয়ালি তাহলে কি হচ্ছে, এই 100টা সিটের মধ্যে নারীরা ওই কনস্টিটিউয়েন্সি শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। হ্যাঁ, এবং তারা তাহলে ওইভাবে তাহলে 100টা সিট ফিল হচ্ছে। পরবর্তী 5 বছরে অন্য 100টা সিট, তো এবং এরকম করে আপনার 20 বছর সাইকেলে দেখবেন যে 400টা সিটের মধ্যে কোনো না কোনো সিটে, প্রত্যেকটা সিটেই কোনো না কোনো সময় সরাসরিভাবে নারীরা নির্বাচিত হয়েছে। এখানে অনেকগুলো গুড পয়েন্ট আছে। বস্তুত সংস্কারের উদ্যোগ এখানে নতুন কিছু নয়। 1991 সালে স্বৈরাচার পতনের পর সংস্কারের উদ্দেশ্যে সরকারিভাবেই এখানে বেশ কিছু টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল 2007-এর তত্ত্বাবধায়কের আমলে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় এসে সেসব আর বাস্তবায়ন করেনি। এখন এই 24-এ যখন ব্যাপক একটা হতাহতের পর একটা সংস্কারের সম্ভাবনা, তখনও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো পক্ষগুলোর মধ্যে এসব নিয়েই মতনৈক্য। এই মতনৈক্যে প্রশ্ন উঠেছে, সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে? এই রাজনীতি বিশ্লেষককে প্রশ্ন করেছিলাম এমন অবস্থায় সংস্কারের এসব প্রস্তাবের ভবিষ্যৎ কি। এত দুঃখ, এত কষ্ট, এত বেদনার পরে, আর বিশেষ করে বাংলাদেশ একটা খুব সংকটে আছে। বাংলাদেশের বর্ডারে মিয়ানমার, সেখানে রোহিঙ্গা সমস্যা, গাড়ির উপর ইন্ডিয়া নিঃশ্বাস ফেলছে, দেশের মধ্যে অরাজকতা। এখন যদি আমরা সবাই মিলে একত্র হয়ে এই সংকট থেকে বেরোনোর চেষ্টা না করি, তাহলে এই সংকট থেকে বেরোনো সম্ভব হবে না। পলিটিক্যাল পার্টিরও অধৈর্য হলে চলবে না, তাদেরকেও ধৈর্য ধরতে হবে, কারণ আমরা একটা ভীষণ সংকটে আছি এবং অতীতের যে সমস্ত তাদের কার্যকলাপ, তাতে জনগণ তাদের প্রতি সেরকম বিশ্বাস নাই। এই জিনিসটাও তাদের মাথায় রাখতে হবে এবং অন্তর্বর্তী সরকারের একটা রোডম্যাপ দিতে হবে যে এই সংস্কারগুলো আমি করছি মোটা দাগে, যেগুলো একদম এসেনশিয়াল, মোটা দাগে আমরা এই সংস্কারগুলি করছি। করার পরে অন্তর্বর্তী সরকার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যেটাকে বলে, একটা ফ্রেমওয়ার্কের সংস্কারগুলি এনে সংবিধান কেমন হবে এনে একটা ইলেকশন দেবে, সেটা গণপরিষদের ইলেকশন হবে 2 বছরের জন্য। সেই গণপরিষদটা যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে এগুলি আলাপ আলোচনা সব কিছু করে একটা গণভোট দিয়ে দেবে। গণঅভ্যুত্থানের পর টালমাটাল পরিস্থিতি, প্রতিবেশী ও আন্তর্জাতিক সমস্যার প্রেক্ষাপটে এই বিশ্লেষক রাজনৈতিক ঐক্যের দিকেই বেশি জোর দিচ্ছেন। অপরদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ওয়েবসাইট ও বিভিন্নভাবে লক্ষাধিক মানুষ ও রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত পরামর্শ প্রদান, বেশি মানুষের সংস্কারের বিষয়ে মতামত প্রদান পরিবর্তনের পক্ষে গণমানুষের সাড়া হিসেবে দেখছেন। এখন সংস্কারের প্রশ্নে বাস্তবিকই পক্ষগুলো কতটা একমত হয় তার জন্য অপেক্ষা করতে হবে কমিশনগুলোর প্রস্তাব জমা দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।